সময় ছিল রাজ্য। ভারত স্বাধীন হবার পরও এই জেলা ভারত কিংবা পাকিস্তান কোনো দেশেরই অংশ ছিল না, অথচ সেই মাটিতেই গড়ে ওঠে এই ভিক্টর জুবলি প্যালেস। কি চিনতে পেরেছেন? নিশ্চয়ই। আজ থাকছে কোচবিহার রাজবাড়ির পুরনো ইতিহাস। আমাদের তথ্যপূর্ণ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ফলো করতে ভুলবেন না। চলুন না ক্যালেন্ডারের হাত ধরে আজ বরং বেশ খানিকটা পিছিয়ে যাই। তখন রাজ্যের তালিকায় বিরাজ করছে কামরূপ রাজ্য, আর এই কামরূপ রাজ্যেরই অংশ ছিল বর্তমানের কোচবিহার। আনুমানিক 1515 সালে এই অঞ্চলে শুরু হয় রাজা বিশ্ব সিংহের শাসন। পরবর্তীতে তাঁর মৃত্যুর পর তার পুত্র নরনারায়ণ এই রাজ্যের বিস্তৃতি আরও খানিকটা বাড়িয়ে তুলতে অগ্রসর হতে থাকেন এবং তিনি বেশিরভাগ ক্ষেত্রেই সফলও হন। এভাবেই গড়িয়ে চলে সময়। বংশ পরম্পরায় অলঙ্কৃত হতে থাকে সিংহাসন, আর তার সাথে সাথে আশেপাশের রাজাদের নজরে পড়তে থাকে এই অঞ্চল। বাড়তে থাকে ষড়যন্ত্র। শোনা যায় একটা সময় ক্রমাগত শত্রুপক্ষের আক্রমণের ফলে এই রাজ্যের সীমানা কমে আসারও উপক্রম হয়। 1772-73 সালে ভুটানের রাজা এই রাজ্য আক্রমণ করতে উদ্যত হন, আর এমত অবস্থায় ভুটানিদের বিতাড়িত করার জন্যে তৎকালীন কোচ রাজা 1773 সালের 5ই এপ্রিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে মহারাজার সুরক্ষার বিনিময়ে এই রাজ্য ব্রিটিশদের করদ রাজ্যে পরিণত হয় এবং শর্ত অনুযায়ী রাজ্যের অর্ধেক রাজস্ব তুলে দিতে হয় ব্রিটিশদের হাতে। কথিত আছে সেই থেকেই এই রাজ্যের নাম হয় কোচবিহার। তৎকালীন সময়ে এই অঞ্চলে ছিল কোচ শাসন, আর কোচবিহার শব্দের অর্থ হল কোচ জাতির বাসস্থান, অর্থাৎ নামকরণের সার্থকতা নিয়ে খুব একটা গভীরে যাওয়ার দরকার হয় না। শোনা যায় প্রায় 500 বছর ধরে কোচ বংশের এই শাসন ব্যবস্থা অব্যাহত ছিল। সাল 1887, রাজসিংহাসনে তখন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। তিনি ছিলেন পাশ্চাত্য শিল্পের অনুরাগী, আর অপরদিকে তখন ভারতের বুকে চলছে ইংরেজ শাসন। সেই সময় ইংরেজদের সঙ্গে সৌজন্যমূলক সুসম্পর্ক গড়ে ওঠে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের। শাস্ত্রীয় ইতালীয় স্থাপত্যের আদলে সেন্ট পিটার্স বাসিলিকা, ভাটিকান সিটি, রোমের গম্বুজের অনুরূপভাবে নৃপেন্দ্র নারায়ণের তত্ত্বাবধানে কোচবিহারের মাটিতে গড়ে ওঠে এই প্রাসাদ। জানা যায় তৎকালীন সময়ে এই প্রাসাদের নামকরণ করা হয় ভিক্টর জুবলি প্যালেস। দোতলা এই প্রাসাদের বিস্তৃতি প্রায় 51,000 বর্গফুট এলাকারও বেশি অংশ জুড়ে, যা কিনা প্রায় 395 ফুট লম্বা এবং প্রায় 296 ফুট চওড়া। মাটি থেকে প্রায় 4 ফুট 9 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট বিশালাকার এই প্রাসাদে ছিল একাধিক হল, শয়নকক্ষ, ড্রয়িং রুম, ডাইনিং হল, বিলিয়ার্ড রুম, লাইব্রেরি, বেডরুম, তোষাখানা, লেডিস গ্যালারি, ভেস্টিবুলস ইত্যাদি। এই প্যালেসের প্রবেশ পথে নির্মাণ করা হয় বিশাল আকার সিংহদুয়ার, যার গায়ে স্থান পায় কোচ রাজাদের রাজপ্রতীক। এই প্যালেসের ভেতরেই বসত রাজসভা। এরপর নিয়ম মেনেই সময়ের প্রলেপ পড়ে। লোকমুখে প্রচলিত হতে হতে ভিক্টর জুবলি প্যালেসের নাম বদলে হয় কোচবিহার রাজবাড়ি। কিন্তু তারপর সকলেই জানেন 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, ইতি পড়ে ইংরেজ শাসনে। কিন্তু এটা জানলে অবাক হবেন, তৎকালীন সময়ে কোচবিহার ভারত কিংবা পাকিস্তান কোনো দেশেরই অংশ ছিল না। সাল 1949, 28শে আগস্ট একটি চুক্তির মাধ্যমে কোচবিহারের তৎকালীন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভারতের ডোমিনিয়ন সরকারকে রাজ্যের সম্পূর্ণ এবং ব্যাপক কর্তৃত্ব, এখতিয়ার এবং ক্ষমতা অর্পণ করেন এবং 1949-এর 12ই সেপ্টেম্বর তা কার্যকর হয়। আর অবশেষে 1950 সালের 19শে জানুয়ারি পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে যায় কোচবিহার, এবং সেই তারিখ থেকে কোচবিহার পশ্চিমবঙ্গের প্রশাসনিক মানচিত্রে একটি নতুন জেলা হিসেবে আবির্ভূত হয়। প্রসঙ্গত, জয়পুরের মহারানী গায়ত্রী দেবী ছিলেন এই কোচবিহার রাজপরিবারের কন্যা। বর্তমানে এএসআই ক্লাসিফাইড সাইট রূপে বিবেচিত হয় এই প্যালেস, যা কিনা স্থান পেয়েছে লিস্ট অফ মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সে। রাজবাড়ির ভেতরে আজও শোভা পায় রাজা রানীদের মূর্তি এবং তৎকালীন সময়ের নানান ছবি। রয়েছে শিকারের নানান নিদর্শন, সোনা রূপার পত্র, খেলার বোর্ড, দেবদেবীর মূর্তি, আসবাবপত্র। রয়েছে রাজার শাহী শিলমোহর এবং তাঁদের ব্যবহৃত হাতিয়ার, আরও কত কি।
বলা বাহুল্য, প্রতিষ্ঠা লগ্নের এতগুলো বছর পরও রাজবাড়ির দুয়ারে উপচে পড়ে পর্যটকদের ভিড়। সর্বোপরি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আজও প্রতিটা ইটে একাধিক অধ্যায় নিয়ে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে তৎকালীন ভিক্টর জুবলি প্যালেস তথা বর্তমানের কোচবিহার রাজবাড়ি।